আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির মধ্যাহ্নের সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সৈয়দা সাদিয়া বেনাজির। দেশের মানুষ এবার ভোট দিবেই, কোনোভাবে ভোট বন্ধ করা যাবে না বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁও সদর উপজেলার কালীতলায় নির্বাচনের সভায় তিনি কথা বলেন। আর দলের নেতাকর্মীদের আচরণে কেউ বিরক্ত হলে ক্ষমা করে দেওয়ার আহ্বানও জানান মির্জা ফখরুল। এটি তার শেষ নির্বাচন উল্লেখ করে সবাইকে ভোট দেওয়ার অনুরোধও জানান দলের মহাসচিব। আমি মির্জা আলমগীর আপনাদের সামনে জানালে আপনারা অন্তত আমাকে একটা ভোট দেওয়ার কথা। আমি মনে করি না এইবারকার নির্বাচন কেউ বন্ধ করতে পারবে। আমার কিছু ছোঁয়াপো আছে, ছেলেপেলেরা তো জানেনি, ওরা একটু কথা বলে বেশি, জোরাজোরি করে বেশি, ওদের কারো ব্যবহারে যদি আপনার কোনো কষ্ট পান, আল্লাহর রাস্তে আমাদেরকে মাফ করে দিন। দীর্ঘ ২১ বছর পর আগামীকাল খুলনা অঞ্চলে যাচ্ছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তার সফর ঘিরে খুলনা নগরীকে সাজানো হচ্ছে নতুন রূপে। এই দিন খালিশপুর প্রভাত স্কুল মাঠে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখবেন দলটির চেয়ারম্যান। তাকে স্বাগত জানাতে উজ্জীবিত দলীয় নেতাকর্মীরা, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মিছিল, গণসংযোগে ব্যস্ত তারা। এই সফরে তারেক রহমানের নতুন পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মনে করছেন স্থানীয় নেতারা। আর জনসভায় প্রায় 10 লাখ মানুষ উপস্থিত হবে বলে আশা করছেন তারা। এই সফর উপলক্ষে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে খুলনা মেট্রোপলিটন পুলিশ। উনি একটা নতুন পরিকল্পনা নিয়ে এসছেন এবং যে পরিকল্পনা বাস্তবায়নের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশের যাত্রা শুরু হবে। নতুন নতুন কলকারখানা সৃষ্টি, এই অঞ্চলের অনেক অনেক সমস্যা আছে যেগুলো আমরা তুলে ধরবো এবং তার মাধ্যমেই আমরা আগামী দিনে একটা উন্নয়নমুখী খুলনা দেখতে পাবো ইনশাআল্লাহ। খুলনা, বাগেরহাট এবং সাতক্ষীরা এই 3 অঞ্চলের এমপিরা এখানে থাকবেন। আমরা 10 লাখের উপরের মানুষ এই মাঠে উপস্থিত হবে এবং সেদিন সমস্ত শহর আপনার তারেক রহমানের শহর হিসেবে পরিগণিত হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করব তার জনসভায় সমগ্র মহিলাদেরকে নিয়ে খুলনার আমরা তার জনসভায় পৌঁছে যাব। এখানে হেলিপ্যাড, সেখান কেন্দ্রিক নিরাপত্তা, রুট যে রুটটা উনি ব্যবহার করে যাবেন সেই রুটের নিরাপত্তা এবং যেটা মিটিং ভেন্যু, যেটা ওনার সভাস্থল, সেখানে আমরা স্টেজ কেন্দ্রিক এবং অন্যান্য সভা কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা, পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা খুলনা মহানগর পুলিশের তরফ থেকে গ্রহণ করা হয়েছে। অভিযোগ পাল্টে অভিযোগে জমে উঠেছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার। 11তম দিনের প্রচারণায় সরগরম রাজধানী। সকাল থেকে প্রার্থীরা নিজ নিজ আসনে ভোটারদের দোরগোড়ায় গিয়ে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। নির্বাচিত হতে পারলে সন্ত্রাস ও চাঁদাবাজ নির্মূল, নিরাপত্তা নিশ্চিত করা, কর্মসংস্থানের ব্যবস্থা, গ্যাস সংকট দূর করা সহ নানা সংকট সমাধানের আশ্বাসও দিচ্ছেন। ঢাকা 4-এর 11 দলীয় জোট প্রার্থী জামায়াতের সৈয়দ জয়নুল আবেদিন সকাল থেকে নিজ আসনের 53 নম্বর ওয়ার্ডে জনসংযোগের আগে উঠান বৈঠক করেন। 24-এর গণঅভ্যুত্থানের শক্তিকে কাজে লাগাতে 11 দলীয় জোটের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান তিনি। বিভিন্ন উস্কানিমূলক কথা বলছে, যারা ঘরে ঘরে গিয়ে বিকাশের নাম্বার নিয়ে যাদেরকে টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছে, যারা এনআইডি নাম্বার নিয়ে, গতকালকেও আমি শুনেছি যে গতকালকেও তালতলা বস্তিতে আপনার এনআইডি নাম্বার এবং ছবি নেওয়া হয়েছে, যেটা 2024-এর সর্বস্তরের মানুষের একটা আকুতি ছিল, যেই আহ্বানে তারা মাঠে ময়দানে নেমেছিল, তাদের জীবন দিয়েছিল। সেই ন্যায় বিচার এবং বৈষম্য মুক্ত একটি বাংলাদেশ, এটা প্রতিষ্ঠার জন্য, এটা নেতৃত্ব দেওয়ার জন্য এদেশের মানুষ মনে করছে যে জামায়াতে ইসলামীর বিকল্প আর কেউ নেই। দর্শক, রাজধানীর ঢাকা 9 থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী সাকিবুর রহমান। সাকিব, গণসংযোগে কোন কোন ইস্যু সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে বলে মনে করছেন? আর ভোটাররা কি বিষয় নিয়ে বেশি কথা বলছেন? তাদের ভোটের প্রতি আগ্রহ কেমন দেখতে পাচ্ছেন? সব মিলিয়ে জানাবেন।
সাদিয়া, আসলে পুরোপুরি জমে উঠেছে ভোটের প্রচারণা। প্রার্থীরা আসলে প্রতিটি ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন। আপনি ঠিক দেখতেই পাচ্ছেন ঢাকা 9 আসনের বিএনপি মনোনীত প্রার্থী তিনি কিন্তু এখন জনসংযোগ করছেন এবং প্রতিটি ভোটারের কাছে গিয়ে তিনি লিফলেট বিতরণ করছেন, তিনি ভোট প্রার্থনা করছেন এবং বিভিন্ন সময় যখন বৈঠকগুলো হচ্ছে সেখানে কিন্তু মূলত তারা আসলে তাদের যে কাজগুলো তারা করবেন সেই বিষয়গুলো তারা তুলে ধরছেন। আমরা একটু প্রার্থীর সঙ্গে একটু কথা বলবো। আপনি তো প্রচার চালাচ্ছেন, আপনি সাড়া কেমন পাচ্ছেন এবং আপনার এলাকায় কোন কাজটা সবার আগে করতে চান? জি, আপনি সাড়া কেমন পাচ্ছেন? দেখুন, আমি রাজনৈতিকভাবে এখানে আমার পদচারণা হচ্ছে 38 বছর যাবৎ। আর আমি মাদার থেকে যে বাসাটা থাকি, জন্মের পর থেকে এই বাসায়, এইখানে আমার বেড়ে ওঠা। এই এলাকার মানুষের সাথে আমার বিভিন্নভাবে সম্পর্ক, সামাজিক, ব্যক্তিগত, রাজনৈতিক। আমি তাদের মানে স্নেহ ভালোবাসে বেড়ে উঠেছি। তারাও আমার কাছে খুব সহজে তাদের মনের কথাটা বলতে পারে। আবার এই এলাকার মানুষের দুঃখ কষ্টগুলিও আমি খুব নিজের দুঃখ কষ্টই মনে করি এবং আমি নিজেও এই দুঃখ কষ্টগুলির মধ্যে বেড়ে উঠেছি। সুতরাং মানুষ তাদের ঘরের সন্তান হিসাবে, তাদের ছেলে হিসাবে আমাকে বেছে নিয়েছে এবং এই জন্য প্রচুর সাড়া পাচ্ছি। এই এলাকায় সব থেকে বড় একটা সমস্যা আমরা যেটা দেখলাম, এই যে বিভিন্ন জায়গায় স্ট্যান্ড বানিয়ে রেখেছে, টেম্পো স্ট্যান্ড, এইটা নির্মূলে কোনো কাজ করবেন কিনা? আমরা চাই যানজটকে নিরসন করতে। আমরা সন্ত্রাস, চাঁদাবাজিকে আমরা কোনো রকম আশ্রয় প্রশ্রয় দিব না। আমি দীর্ঘ 38 বছর রাজনীতিতে, মানুষ আমার সম্বন্ধে ভালো জানে এবং মানুষ আমার বেড়ে ওঠা থেকে এই পর্যন্ত জানে এবং মানুষ জানে যে আমি যা কিছু ভালো তার সাথেই ভালো কিছু করার চেষ্টা করব এবং যারা এইসব মানে যারা এই সমাজের জন্য, আমাদের এই দেশের জন্য বা আমাদের এলাকার জন্য ক্ষতিকর, তাদেরকে অবশ্যই আমরা তাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের ব্যবস্থা গ্রহণ করব। ধন্যবাদ। আসলে যেটি শুনছিলেন যে উনি চাঁদাবাজ, সন্ত্রাস এগুলোর জন্য কাজ করতেন। তো এই ছিল আমার কাছে এখন পর্যন্ত ঢাকা 9 আসনের প্রচার থেকে সর্বশেষ। সাদিয়া, ধন্যবাদ সাকিব। এবার প্রচারণার খবর জানাতে রাজধানীর ঢাকা 13 থেকে জানাচ্ছেন সহকর্মী বিপুল দেব রায়। বিপুল, নির্বাচনী প্রচারণায় সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত হচ্ছে কিনা জানাবেন। এ নিয়ে কোনো অসন্তোষ বা অভিযোগ আছে কিনা? সাদিয়া, আসলে ঢাকা 13 আসনের এই মুহূর্তে আমি যে জায়গাটি আছি, রায়েরবাজার কাঁচা বাজার এলাকায়, এখানে 11 দলীয় জোটের প্রার্থী মামুনুল হক আসার কথা রয়েছেন এবং এর আগে তিনি রায়েরবাজার যে বস্তি সেখানেও প্রচারণা চালানোর কথা ছিল, কিন্তু তিনি সেখানে আসেনি। আমরা যতটুকু খবর পেয়েছি এখন কাঁচা বাজার এলাকায় তিনি আসবেন এবং এর আগে রাজধানীর উত্তর সিটি কর্পোরেশনের অধীনে যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে বিভিন্ন প্রার্থীরা কিন্তু প্রচারণা নেমেছে। বিশেষ করে বিএনপি প্রার্থীরা সকাল থেকে তারা প্রচারণা নেমেছেন এবং তারা ওই সময়ে আমাদেরকে যেমনটা জানিয়েছেন যে বর্তমান অবস্থায় যে লেভেল প্লেইং যে ফিল্ডের যে বিষয়টি বলা হচ্ছিল সেটি কিন্তু বজায় রয়েছে এবং তারা বলছেন যে প্রত্যেকটা প্রার্থী তার ভোটারদের কাছে গিয়ে তাদের প্রতিশ্রুতি দিতে পারছেন, প্রত্যাশা করতে পারছেন এবং তাদের যে সমস্যাগুলো চিহ্নিত করে সেগুলো সমাধান করার কথা বলছেন। তবে যে একটা প্রার্থীর কথা বলছে, বিএনপি প্রার্থীর পক্ষ থেকে বলা হচ্ছে যে একটা প্রার্থী সবসময় বিকাশ এবং বিভিন্ন মাধ্যমে টাকা দিচ্ছে এবং ভোটার আইডি কার্ড সংগ্রহ করছে, এটা অনৈতিক বলে তারা দাবি করছেন। তারা বলছেন ভোটার আইডি কার্ড আর যে নাম্বারটি সেটি সংরক্ষণ করা কারো অধিকার নেই এবং সেটা অনৈতিক এবং সেটা নির্বাচন কমিশনের মাধ্যমে সেটি তারা বলছেন যে অভিযোগ দিয়েছেন এবং নির্বাচন কমিশন সেটি তারা তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন এমনটাই প্রত্যাশা করেছেন। সেই সাথে অন্যান্য যে প্রার্থীরা তারা বলছেন যে আসলে লেভেল প্লেইং ফিল্ড, বিশেষ করে যারা জামায়াতের সমর্থক প্রার্থী যারা রয়েছেন এবং 11 দলীয় জোটের প্রার্থী রয়েছেন, তারা বলছেন যে লেভেল প্লেইং ফিল্ড বজায় নেই। তারা এমনটা আমাদেরকে অভিযোগ জানিয়েছেন। তারা বলছেন যে আসলে ভোটের মাঠে কাজ করতে গিয়ে তারা বিভিন্ন বাধার সম্মুখীন হচ্ছেন। তো আসলে পাল্টাপাল্টির যে অভিযোগটি আমরা ভোটের মাঠে দেখি সেটি কিন্তু এখন ফুটে উঠেছে এবং তারা বলছেন যে সবকিছু মিলিয়ে আগামী 12 তারিখে যে নির্বাচন হবে সেটা সুষ্ঠু নির্বাচনের মধ্যে দিয়ে ভোটাররাও একটা যোগ্য এবং প্রার্থীকে তারা বাছাই করে নিতে পারবে এমনটা আমাদেরকে জানিয়েছেন। তো আমার কাছে ছিল সর্বশেষ তথ্য এখান থেকে। ধন্যবাদ বিপুল। আওয়ামী শাসন আমলে আয়নাঘর খ্যাত ডিজিএফআই এর জয়েন্ট ইন্টারোগেশন সেলে গুম নির্যাতনের মামলায় শেখ হাসিনা ও সেনা কর্মকর্তা সহ 13 জনের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্য গ্রহণ আজ। বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ হবে এ সাক্ষ্য। পরে একই ট্রাইব্যুনালে র্যাবের টিএফআই এর গোপন বন্দিশালায় গুম নির্যাতনের মামলায় 3য় দিনের সাক্ষ্য নেওয়া হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে আরও 2টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এদিকে ট্রাইব্যুনাল 2-এ জুলাই গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় 6 জনকে হত্যাসহ সুনির্দিষ্ট 8 অভিযোগে জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলায়ও সাক্ষ্য গ্রহণ হবে। এছাড়াও এ ট্রাইব্যুনালে রয়েছে আরও একটি মামলার বিচার কাজ।
এ বিষয়ে বিস্তারিত জানাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম মাহমুদ। মাহমুদ, সাক্ষ্য গ্রহণের আপডেট আমাদের জানাবেন। সাদিয়া, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আজ মোট ৬টি মামলার বিচারিক কার্যক্রম রয়েছে। এর মধ্যে ট্রাইব্যুনাল ১-এ রয়েছে ৪টি মামলা এবং ট্রাইব্যুনাল ২-এ রয়েছে ২টি মামলা। এর মধ্যে জানিয়ে রাখি আপনাকে যে ট্রাইব্যুনাল ২-এ ইতিমধ্যে কিন্তু সাভারের আশুলিয়ায় ৬ লাশ পোড়ানো সহ ৭ জনকে হত্যা মামলার রায় ঘোষণার যে তারিখ সেটি কিন্তু নির্ধারণ হয়েছে। আগামী ৫ ফেব্রুয়ারি আলোচিত এ মামলার রায় ঘোষণা করা হবে। এখন এই ট্রাইব্যুনালে কুষ্টিয়ায় ৬ জনকে হত্যা মামলায় হাসানুল হক ইনুর বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ কিন্তু শুরু হয়েছে। ট্রাইব্যুনাল ১-এ আজকে যে ৪টি মামলা রয়েছে এর মধ্যে র্যাব এবং ডিজিএফআইয়ের গুমের 2টি মামলা রয়েছে। এই 2টি মামলাতেই কিন্তু সাক্ষ্য গ্রহণ হবে, যদিও এ ট্রাইব্যুনালের বিচার কাজ এখনও শুরু হয় নাই। আমরা দেখেছি যে আসামিদের হাজির করা হয়েছে, হয়তো কিছুক্ষণের মধ্যে এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হবে। র্যাবের মামলার ৩য় দিনের সাক্ষ্য গ্রহণ এবং ডিজিএফআইয়ের মামলার ৫ম দিনের সাক্ষ্য গ্রহণ হবে। আজ কিন্তু ব্রিগেডিয়ার আজমির সাক্ষ্য দেওয়ার কথা রয়েছে। তো আমরা হয়তো পরবর্তী সংবাদে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য আপনাকে জানাতে পারবো। আপাতত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এ ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। সাদিয়া, ধন্যবাদ। নির্বাচনী সহিংসতায় নিহত রেজাউল করিমের স্ত্রী সন্তানদের সঙ্গে সাক্ষাৎ ও কবর জিয়ারত করতে শেরপুরে গিয়েছেন জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান। এ বিষয়ে শনিবার জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মজিবুল আলম জানান, কবর জিয়ারতের পর তিনি শেরপুর ও জামালপুরে 2টি নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্য দেবেন। শেরপুর জেলা শহরে নির্বাচনী জনসভা ও দুপুর 12:30টায় জামালপুরে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি। এ বিষয়ে আরও জানাতে জামালপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জিএম হাফেজ বাবু। বাবু, জামালপুরে জামায়াতের আগমনকে ঘিরে কেমন প্রস্তুতি দেখতে পাচ্ছেন? আজ কোন কোন কর্মসূচি আছে আমাদের জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে আছি জামালপুরের পৌর জেলা শহরের যে সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠটি, এই মাঠে। এখানে কিন্তু বাংলাদেশ জামায়াত ইসলামের যে আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে কিন্তু এক জনসভা অনুষ্ঠিত হবে। এই নির্বাচনী জনসভাকে ঘিরে কিন্তু ইতোমধ্যে জামালপুর জেলার 7টি উপজেলার জামায়াত ইসলামের কর্মী সমর্থক এবং সাধারণ ভোটারদের মাঝে কিন্তু ভোটাররা কিন্তু এখানে জড়ো হয়েছেন। ইতোমধ্যে কিন্তু তাদের নির্বাচনী যে জনসভাটি আছে, জনসভাটি কিন্তু শুরু হয়েছে। জেলা কেন্দ্রীয় যে আমির রয়েছেন ডাক্তার শফিকুর রহমান, তিনি এখনো মঞ্চে এসে পৌঁছাননি। অল্প কিছুক্ষণের মধ্যে অর্থাৎ 12:30টা নাগাদ কিন্তু তিনি আমাদের জামালপুর এই সিংহজানি উচ্চ বিদ্যালয় মাঠে তিনি উপস্থিত হবেন এবং জামালপুর জেলার যে 5টি সংসদীয় আসনের যে নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী 12 ফেব্রুয়ারি, এই 12 ফেব্রুয়ারি নির্বাচনে তিনি কিন্তু জামালপুর জেলাবাসীর উদ্দেশ্যে তিনি তাদের যে জামাত ইসলামীর পক্ষে যে বার্তা তিনি ভোটারদের মাঝে পৌঁছে দিবেন। পাশাপাশি জামাত ইসলামীর পক্ষ থেকে নির্বাচনে যে ধন্যবাদ আপনাকে, আপনি আমাদের সঙ্গেই থাকুন, পরবর্তীতে আবারও আপনার সাথে যোগাযোগ করা হবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পাকিস্তানের বেলুচিস্তানের বিভিন্ন শহরে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 92 জন নিহত হয়েছেন। অভিযানের সময় নিরাপত্তা বাহিনীর 15 জন সদস্য নিহত হয়েছেন। শনিবারের এই অভিযানে এমন হতাহতের ঘটনার কথা জানিয়েছে দেশটির সেনাবাহিনী। এক প্রতিবেদনে এমনই তথ্য উল্লেখ করেছে বার্তা সংস্থা রয়টার্স। পাকিস্তান এই হামলার জন্য ভারতকে দোষারোপ করছে। দেশটির আইএসপিআর বলছে, ভারতীয় মদতপুষ্ট সন্ত্রাসীরা হামলায় বিভিন্ন স্থাপনা ও শহরের নিয়ন্ত্রণ নেয়ারও প্রচেষ্টা নস্যাৎ করে দিয়েছে নিরাপত্তা বাহিনী। এদিকে এমন হামলার দায় স্বীকার করেছে দেশটির নিষিদ্ধ ঘোষিত বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী বেলুচ লিবারেশন আর্মি। তারা দাবি করেছে, প্রদেশ জুড়ে একযোগে হামলায় তারা 84 জন নিরাপত্তা কর্মীকে হত্যা করেছে। মধ্যাহ্নের সংবাদ এ পর্যন্তই। দুপুরের সংবাদ 2:45 দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।